দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। কেন এই অস্থিরতা, এই শিরোনামে আজ কথা বলতে এবং বিশ্লেষণের জন্য স্টুডিওতে দুজন অতিথি আমার সঙ্গে যুক্ত আছেন। আমরা সরাসরি তাদেরকে পরিচয় করাই। আছেন ডক্টর সিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ও ডিন ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। দুজনকে স্বাগত জানাচ্ছি। সরাসরি আলোচনায় যেতে চাই। ডক্টর সিদ্দিকুর রহমান খান, আপনাকে দিয়ে শুরু করি। এই সরকারের উপর ছাত্র জনতার আকাঙ্ক্ষার চাপ অনেক, দায়িত্ব বেশি, সেটি হয়তো পূরণ করবেন প্রায়োরিটি বেসিসে, এবং 1.5 মাস হলো সরকারের এই মুহূর্তে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ কি সরকারের জন্য, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে, এবং আমার সাথে আজিজ ভাই আছেন, তাকে শুভেচ্ছা, এবং দর্শকদের। এই সরকারের কাছে এখন এই মুহূর্তে চ্যালেঞ্জ অনেকগুলো, এবং এই চ্যালেঞ্জের মধ্যে সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিককরণ। সেটি আপনারা দেখেছেন যে একটা প্রবল ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, রক্তাক্ত গণ অভ্যুত্থান, এবং সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা স্বৈর সরকারের পতন, এবং সেই স্বৈর সরকারের প্রধানমন্ত্রীর দেশ ছেড়ে পলায়ন, এরপরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার যেটি গঠিত হয়েছে, সেই সরকার ইতিমধ্যেই আপনি বলেছেন যে 1.5 মাস প্রায় তারা অতিবাহিত করেছে, এবং এই 1.5 মাসে সরকার অনেকগুলো সংকটের মুখোমুখি হয়েছে। আমরা জানি যে পৃথিবীর ইতিহাসে যে কোনো দেশে যখন একটা অভ্যুত্থান হয় বা বিপ্লব হয়, পাল্টা অভ্যুত্থানের একটা প্রচেষ্টা থাকে, প্রতি বিপ্লবেরও চেষ্টা থাকে। এখন এই জুলাই আগস্টের ঘটনাকে আপনি যদি অভ্যুত্থান বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে একটা পাল্টা অভ্যুত্থানেরও যেরকম আশঙ্কা, বিপ্লব বললে সেটারও একটা প্রচেষ্টা থাকে। এবং আমরা শুনেছি যে জুডিশিয়াল কু থেকে শুরু করে আনসার, তারপরে আমাদের যে গার্মেন্ট সেক্টরে অস্থিতিশীলতা তৈরি করা, সংখ্যালঘু, অনেকগুলো সংকট কিন্তু সরকারের ধারাবাহিকভাবে এসেছে। এবং আপনি জানেন যে প্রথম 3 দিন বাংলাদেশে কোনো সরকারই ছিল না। তার পরবর্তীতে 7 দিন আমাদের দেশে কোনো পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা আমাদের দায়িত্বপ্রাপ্ত তারাও ছিল না। এরপরে যখন একটা পরিস্থিতির মধ্যে তারা দায়িত্বভার গ্রহণ করেছেন, এখন পর্যন্ত আমরা পুলিশ বাহিনীকে সেই অর্থে সক্রিয় কোনো ভূমিকা পালন করতে দেখি। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে 1.5 মাস হয়ে গেল সরকারের জন্য কি এটি কি এই যে শৃঙ্খলায় ফেরানো বা পুলিশ বাহিনীকে কম সময় নাকি বেশি? না, আমরা মনে করি যে এই পুলিশ বাহিনী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যেটি বাহিনীটিকে গত 15 বছর ধরে ধ্বংস করা হয়েছে, এবং এই 15 বছর ধরে এই একটা পেশাদার বাহিনীকে একটা দলীয় এবং একটা বিশেষ সরকারের সমর্থক গোষ্ঠীদেরকে নিয়ে তাদের একটা লাঠিয়াল বাহিনীতে পরিণত করা হয়েছিল। এখন রাতারাতি এদেরকে একেবারে শৃঙ্খলায় নিয়ে আসা যাবে সেটা আমরা প্রত্যাশা করি, কিন্তু এই প্রত্যাশাটা পূরণ করাটা খুব কঠিন। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে সরকার কিছু ব্যবস্থা গ্রহণ করেছে, এবং সেই ব্যবস্থার ফল হিসাবে আমরা হয়তো কিছু সুফল পেয়েছি, কিন্তু এটার পুরোপুরি সুফল এখনও আমাদের হাতে আসেনি। আপনি দেখেন যে এই যে যেটি বলছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, এবং এমনকি ঢাকা শহরে আপনি যখন এখন ট্রাফিক ব্যবস্থাপনায় আমরা যখন ছাত্রদেরকে কয়েকদিন, যারা কোনো প্রশিক্ষণ নেই কিন্তু আন্তরিকতার সাথে তারা দায়িত্ব পালন করে ঢাকা শহরকে কিন্তু এক ধরনের সচল করেছিল, কিন্তু ট্রাফিক পুলিশ দায়িত্বভার গ্রহণ করার পর সেখানেও আমরা একটা শৈথিল্য লক্ষ্য করি। পুলিশ তো লাগবে, আপনি কত ভাগ বরখাস্ত হয়েছে বা চাকরি ছেড়েছে? না, কত ভাগ না, 185 জন পুলিশের কথা আমরা জেনেছি যে তারা এখন পর্যন্ত মানে হয়নি, তাদেরকে বরখাস্ত করা হয়েছে। কিছু পুলিশ গেছেন, আর পুলিশ বরখাস্ত হয়েছে এই সংখ্যাটা 100-200-100-র বেশি হয়েছে বলে আমাদের জানা নাই। ফলে এই পুলিশ বাহিনী তাদেরকে ফেরানো যাচ্ছে না, সেই পুলিশ বাহিনী আছে এখন দীর্ঘদিন ধরে। আপনি যেটা বলছেন যে দীর্ঘদিন ধরে তারা একটা দলীয় আনুগত্যের মধ্যে ছিল, এবং সেইখান থেকে অবশ্যই তাদেরকে ফেরানো যাবে, এবং তাদেরকে ফিরতে হবে যদি তারা জনগণের সেবক হয়ে থাকে, তারা জনগণের টাকায় যদি তারা বেতন নেয়, এখনও যদি কোনো একটা বিশেষ পতিত গোষ্ঠীর প্রতি তারা তাদের আনুগত্য প্রকাশ করে, তাদের দায়িত্ব পালনে যদি শৈথিল্য প্রদর্শন করে, তাহলে তাদের বিরুদ্ধে রাষ্ট্রকে, সরকারকে কঠিন থেকে কঠিনতর অবস্থান নিতে হবে। পুলিশ তো নিশ্চয়ই দলীয় লেজুর বৃত্তির নয়, আমরা সেই সংখ্যাটা নিশ্চয়ই আমার কাছে যতটুকু ধারণা কমই হবে। নাও, অবশ্যই না। গত 15 বছরে আমরা পুলিশ বাহিনী থেকে শুরু করে বেসামরিক প্রশাসনে, যেহেতু এই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচনের কোনো ব্যবস্থা করেনি বা তারা নির্বাচিত হতে পারে নাই, তারা পুলিশ সহ প্রশাসনের বিভিন্ন জায়গায় তাদের অনুগত ব্যক্তিদের বসিয়ে তারা এক ধরনের তাদের সহযোগিতায় রাষ্ট্র ক্ষমতায় এসেছে এবং থেকেছে, এবং এই কারণে এই পুলিশ বাহিনীর পেশাদারিত্ব তারা নষ্ট করেছে। এবং এই পুলিশ বাহিনীতে তাদের অনুগত লোকদেরকে শুধু নিয়োগেই নেই, তাদেরকে নানাভাবে দুর্নীতি, অপশাসন, এইগুলোর সহযোগী শক্তি হিসাবে বানিয়ে এই পুলিশ বাহিনীর পেশাদারিত্ব নষ্ট করেছে। ফলে এটাকে আপনি 15 দিন বা 20 দিন বা 1 মাসে তাদের এইখান থেকে একেবারে পরিশুদ্ধ করা হবে, এটা প্রত্যাশা করা আমাদের একটু বেশি হয়ে যাবে। এখন আমাদের ব্যাপারটা কি, আমাদের হচ্ছে
এই সুযোগ নিয়ে যারা সরকারের সাথে আগে সুযোগ সুবিধাভোগী ছিলেন তারা কিন্তু আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক। আপনি দেখেন এম এ মান্নান পরিকল্পনা মন্ত্রী, তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেখানে তার মুক্তির দাবিতে সড়ক অবরোধ করা হয়েছে। আপনি এইভাবে নানা জায়গায় নানা ইয়ার ক্ষেত্রে তারা চেষ্টা করবেন, এবং যারা একটা দল 15 বছর ক্ষমতায় ছিল তাদের তো মাঠ পর্যায়েও তাদের একটা শক্তি ইয়ে আছে, যেমন বেসামরিক প্রশাসন, তারপরে পুলিশ বাহিনী, সব জায়গায় যেমন আছে, তাদের কিছু কর্মী সমর্থকরাও আছেন, তারাও একেবারে নিশ্চেষ্ট নয় এবং তাদের কাছে প্রচুর অর্থ আছে। সেই অর্থ দিয়ে এই সরকারকে, এই দেশকে অস্থিতিশীল করার জন্য তাদের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা করতে হবে। আমরা শুধুমাত্র মানে সরকারের কাছে দাবি করব যে সরকার যত দ্রুত সম্ভব এই ব্যাপারে যথাযথ পদক্ষেপের মাধ্যমে জন আস্থা এবং জনগণের নিরাপত্তাটা নিশ্চিত করবেন। জি, ধন্যবাদ। আমি একটু যেতে চাই এম এ আজিজ আপনার কাছে। গণঅভ্যুত্থান পরবর্তী সংস্কারের জন্য কমিশন হয়েছে 6টি, এবং তার আগে বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে, এসেই ক্ষমতা নিয়ে এই সরকারকে সেই পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু আইনশৃঙ্খলা সংস্কারও কমিশন হয়েছে, সেটি সময় সাপেক্ষ ব্যাপার। এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনার কাছে কি একটু নিয়ন্ত্রণহীন মনে হচ্ছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। কিছু তো মনে হয়, আমরা যদি সাম্প্রতিক ঘটনাগুলো দেখি, ধরেন এই যে পিটিএ মারা ছাত্রদের, মব জাস্টিস নামে যেটা শুরু হয়েছে, এই মব জাস্টিসটা কিন্তু আসলে এটা আদিকালে ছিল, যখন রাষ্ট্র কনসেপ্টটা ছিল না, তখন একটা অপরাধীকে ধরে নিয়ে আসা হতো, তখন এলাকার লোকজনকে ডাকা হতো যে এই অপরাধ করেছে, তার শাস্তি কি হতে পারে, সেই শাস্তি তাকে দেয়া হতো। এখন রাষ্ট্র ব্যবস্থা শুরু হওয়ার ফলে এখন প্রশাসন আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, বিচার বিভাগ আছে, এখন এটা চলমান থাকার কথা না, কিন্তু আছে, পৃথিবীর সব দেশেই এরকম আছে কম বেশি। এটার কারণটা হচ্ছে, বিশেষ করে আমি আমাদের দেশের কথা বলবো, দেশ স্বাধীন হয়েছে কিন্তু কখনোই জাতিটাকে ঐক্যবদ্ধ করার এবং মনোজগৎ তৈরি করার চেষ্টা করা হয় নাই। একটা স্বাধীন রাষ্ট্রের যে নাগরিক, তার কি দায়িত্ব, এই বুঝটা কখনো দেওয়া হয়নি। ধরেন যেমন রাষ্ট্রের, আমাদের সংবিধানে বলা হয় জনগণ হচ্ছে দেশের মালিক। এটা কি কোনো রাজনীতিবিদ কখনো ভুল করে বলেন না, তারা বক্তৃতা বিবৃতি কখনো কথা বলেন না। অর্থাৎ নাগরিক যে দেশের মালিক, দেশের মানুষ যে দেশের মালিক, এই ধারণাটাই মানুষের ভিতরে নাই, এইটাও সৃষ্টি করা হয় নাই। তো এখন ধরেন যে মানুষের এই 53 বছরে যে, বিশেষ করে আমি বলবো আগেও ছিল, কিন্তু এখন এই বিশেষ করে এই 53 বছরে যে মনোজগতে যে পরিবর্তন ঘটেছে, বিশেষ করে এই 16 বছরে যে 15 বছরে যে আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট সরকারের সময় যে মনোজগতের পরিবর্তন ঘটে গেছে। মানুষ আপনি দেখেন যে বিচার গেলে বিচার নেই, বিচার যা বলে দেওয়া হবে সেই রায় পাবে, পুলিশের কাছে মামলা গেলে মামলা নাই, পুলিশকে যা বলা হবে তাই করতো, সরকারি দলের নেতাকর্মীরাও তাই করতো। অর্থাৎ এক ব্যক্তির হাতে রাষ্ট্রটা চলে গেছিল, তার একক নির্দেশে সব কিছু চলতো। সুতরাং এখানে তো মনোজগৎ সৃষ্টি হয়েছে একমুখী। অর্থাৎ এই যে এখন যেটা বললাম যে এই যে আয়নাঘর, ইয়ে করা, গুম করা, খুন করা, মানুষ মেরে ফেলা, আইনের মাধ্যমে শাস্তি দেওয়া, আইনের মাধ্যমে আইন বদলায় ফেলা, এই যে কাজগুলি ঘটেছে সবগুলোই কিন্তু রাষ্ট্র ব্যবস্থা বা আইনের শাসন, সুশাসন, বৈষম্যহীন সমাজ, মানবাধিকার সমাজের জন্য যে আত্মাহুতি দেওয়া হলো, এটার বাইরের ঘটনা। এই জন্য মানুষের মনোজগতে কিন্তু বিরাট পরিবর্তন ঘটেছে। এখন প্রশ্ন হলো যে এই কথা, এটা কি পরিবর্তন হবে না? হ্যাঁ, ধরেন আমার সময়, সিদ্দিক ভাই পড়ছেন কিনা জানি না, আমার সময় কিন্তু আদর্শ লিপি ছিল যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, কিন্তু এখন লিখতে হবে লেখাপড়া করেছে গাড়ি চাপা পড়ে সে, কানারে কানা কহিও না মনে কষ্ট পায়। এখন হচ্ছে যে এই যে ধরেন ঢাকা ইউনিভার্সিটির ছেলেটা মারা গেল, ছেলেটা তো অর্ধ পাগল, ছেলেটাকে মারা হলো। এখন তাকে যে মারলো তার একটা মোবাইল চুরি হয়েছে, সে প্রাইভেট টিউশনি করে 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 সঞ্চয় করে এই মোবাইলটা কিনেছে, তার কাছে মোবাইলটা কিন্তু অতি মূল্যবান, তারও তো একটা জীবনের কল্প আছে। কিন্তু বর্তমান আইনে হয়তো সে যেহেতু ভিডিও ফুটেজে ধরা পড়ছে, তার বিচার হবে, তার যাবজ্জীবন বা ফাঁসি একটা কিছু হবে, হ্যাঁ, কিন্তু তারও কিন্তু গল্প আছে।
এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে বৈষম্যের কারণেই তো তাকে এত টিউশনি করে করে একটা মোবাইল কিনতে হলো। অর্থাৎ আমি বলছি যে এই যে পরিস্থিতি সৃষ্টি, এটা কিন্তু রাষ্ট্র তৈরি করেছে। অর্থাৎ এই রাষ্ট্রটাকে এখন যে মেরামতের কথাটা বলা হচ্ছে, এটা দেশ স্বাধীনের থেকে শুরু হয়ে এই 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 মেরামতটা যদি শুরু হতো, তাহলে হয়তো আমরা একটা মানবিক বাংলাদেশ পেতাম। পরিস্থিতি কি এখনো নিয়ন্ত্রণের বাইরে কিনা, যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথাই যদি বলি? না, এখনো আমি বলবো যে ধরেন এই সরকার যেটা, এটা তো কোনো রাজনৈতিক সরকার না। একটা পরিবর্তন এসছে, ছাত্র জনতার আন্দোলনে সবাই হেল্প করেছে, একটা অনেকটাই বলা যায় কমিটির মতো। এখন রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান বিধ্বস্ত, আইন শৃঙ্খলা বাহিনী ছিলই না, জিরোতে চলে গেছিল। আর্মি গুলি করবে না, আর আর্মির বেস্টেডের পাওয়ার ছিল না, তারা রাস্তায় দাঁড়ায় থাকছে। এই যে 3 দিন, যেমন সিদ্দিক ভাই বললেন, 3 দিন সরকারই ছিল না। তারপরে তো আমাদের দেশের মানুষ অনেক ভালো। নিউ ইয়র্কে আধাবেলা কারেন্ট ছিল না, 60% বাড়ি লুট হয়ে গেছে, আর 3 দিন সরকার ছিল না। এমন কি দুর্ঘটনা, বড় ঘটনা ঘটে গেছে। এখন আমার কথা হচ্ছে এই দেশটাকে গোছাতে এখন যেটা, এখন ধরেন এই যে রাজনৈতিক দলগুলোরও চাপ, সংস্কার করতে হবে, আমরাও চাই সংস্কার, সরকারও অন্তর্বর্তীকালীন সরকারও দায়িত্ব নিচ্ছে সংস্কার। তো এখন আমার বক্তব্য হচ্ছে এই সরকারের তো কোনো ডাইরেক্ট কোনো রাজনৈতিক ইয়ে নাই, অনুগত কোনো কর্মী বাহিনী নাই যে তারা গার্ড দিবে বা এই প্রত্যেক জায়গায় প্রশাসন থাকবে, এমপি থাকবে, ইউপি চেয়ারম্যান, তাদের তো কিছু নাই। আমি বলবো এটা অনেকটাই বলা চলে একটা কমিটির, আমাদের যেমন আগে 3 মাসের অন্তর্বর্তীকালীন সরকার হয়তো এরকম। তো এই জন্য আমি বলছি যে এটা তো সময় একটু লাগবে, একটু তো বেশি দেরি হয়ে যাচ্ছে কিনা। ধরেন আমি যদি একটু প্রেক্ষাপটটা বলি, যে সংস্কারের অনেক কাজ বাকি রয়েছে, আবার কিন্তু কি সরকারের কাছে নতুন নতুন ইস্যু চলে আসে, অনেক সমস্যাও চলে আসে, সেগুলো কিন্তু মোকাবেলা করতে হয়। সময়টাকে একটু বেশি লেগে যাচ্ছে কিনা? না, সময়টা বেশি, এর চাইতে তাড়াহুড়োই বা কেমনে করবে। ধরেন বিরোধী দলগুলোর সাথে, বিরোধী দল না, বর্তমান সরকারি দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা কথা বলেছে, তাদের ভাবনা সংস্কার প্রসঙ্গে কথা বলেছে। এখন আশ্চর্য হচ্ছে, অসংখ্য কয়েকশো সংস্কার প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। একটা দল 82টা সংস্কার প্রস্তাব উপস্থাপন করছে, আমার ধারণা ওই দলে 82 জন সদস্যও নেই। জি, আমি আসবো আপনার কাছে, একটু বিরতিতে যেতে হবে। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরবে একটু পর, সঙ্গেই থাকবেন। দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। আবার আলোচনায় ফিরতে চাই। ডক্টর সিদ্দিকুর রহমান খান, আপনার কাছে আসি। স্যার, প্রশ্ন হচ্ছে যে পরিস্থিতি একটু বেশি অস্থির মনে হয় কিনা আপনার কাছে, নিয়ন্ত্রণের মধ্যে আছে বলে মনে হয় কিনা আইনশৃঙ্খলা পরিস্থিতি, বা যাই বললি কেন? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছি পিটিএ হত্যার ঘটনা, মব জাস্টিস, ছাত্ররা চান না, অনেকেই চান না, ঘটনাগুলো কিন্তু এখনো ঘটছে। কি বলবেন? আপনি আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যেটা আপনি বলেছেন যে অস্থিরতা আমরা সব জায়গায় দেখছি, কিছু পরিকল্পিত অস্থিরতা এবং কিছু স্বাভাবিকভাবে মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা আর জনিত কারণে তাদের যে দাবি, আন্দোলন, সংগ্রাম, সব কিছু মিলিয়ে একটা অস্থিরতা আছে। এবং সরকারের, আমি শুরুতেও বলেছি যে এখন আইন শৃঙ্খলা রক্ষা এটাই হলো তার প্রধান কর্তব্যের মধ্যে একটা এসে গেছে। এবং ইতিমধ্যেই আপনি সরকার পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে আমরা দেখেছি যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ারও তারা দিয়েছে, এবং এটি নিয়েও তর্ক বিতর্ক যাই হোক না কেন, বাস্তব পরিস্থিতি উপলব্ধি করে তারা এটিও দিয়েছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমাদের মেট্রোপলিটন সিটিগুলোর বাইরে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের একজন হিসাবে, একজন শিক্ষক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র বলেন, গত পরশুদিন 18 তারিখে ফজলত হলে দিবাগত রাতে যে ঘটনাটি ঘটেছে, এটিতে আমি অত্যন্ত মর্মাহত, উদ্বিগ্ন, লজ্জিত যে এই ধরনের ঘটনা, যে ছাত্ররা, বাংলাদেশের যে ছাত্ররা একটা স্বৈরাচারী সরকার, দানবীয় সরকারের উৎখাতের জন্য এত রক্ত দিয়ে, তারা এত ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে একটা নতুন ব্যবস্থার দিকে বাংলাদেশকে নিয়ে গিয়েছে, সেই ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে যে ঘটনাটি ঘটিয়েছে,
আমি কোনো বিবেচনায় এটি ঘটাতে পারে কোনো মানুষ, ছাত্র তো বাইরে, এটা আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি না। এক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একই ঘটনা আমি বলবো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, এবং তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি ছাত্র জনতার আন্দোলনের সময় তাদের বিরুদ্ধে ছিলেন এবং এদের বিরুদ্ধে নিপীড়ন নির্যাতনের নেতৃত্ব দিয়েছেন। এই জন্য দেশের প্রচলিত আইন আছে এবং সেই আইনে তার বিচার হবে। কিন্তু যেভাবে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, একজন বিবেকবান মানুষ হিসেবে আমি তীব্র নিন্দা জানাই। এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে তাদেরকে বহিষ্কার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি যে ঘটনাটি ঘটেছে, সেই বিশ্ববিদ্যালয়ে একটা প্রশাসন আছে, হলের প্রভোস্ট আছেন। অত্যন্ত দুঃখের সাথে আমাকে বলতে হয়েছে যে এই প্রশাসনের যিনি প্রভোস্ট হিসাবে দায়িত্ব পালন করছেন, এই যে সদ্যবিদায়ী আওয়ামী সরকারের কর্তৃক তিনি নিযুক্ত ছিলেন, সেই প্রভোস্টকে সারা রাত ধরে মানে যারা প্রভোস্ট মানে যারা প্রক্টোরিয়াল টিম সহ কেউ তাকে সারাদিন খুঁজে পাওয়া যায়নি। এবং হল প্রশাসন যদি যথাসময়ে এটার ব্যবস্থা গ্রহণ করতো তাহলে হয়তো ছাত্রটির জীবন রক্ষা করা যেত পারে, এটি তারা করেননি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন 22 তারিখে ক্লাস এবং পরীক্ষাগুলো মানে আমাদের শুরু হতে যাচ্ছে, তার প্রাক্কালে 18 তারিখের এই ঘটনাটির পিছনে কোনো ধরনের নাশকতা আছে কিনা এটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে খুঁজে দেখা দরকার। কেননা এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছেন, তাদের যারা গ্রেপ্তার হয়েছেন ইতিমধ্যেই, সেই শিক্ষার্থীদের যে পরিচয় আমরা ইতিমধ্যেই জেনেছি যে পতিত সরকারের যে সহযোগী সংগঠনের সাথে তারা যুক্ত আছেন, এইগুলো দেখে আমাদের কাছে মনে হচ্ছে যে এই ধরনের একটা পরিকল্পিত নাশকতার আশঙ্কা থাকতে পারে। এবং সেটা বিশ্ববিদ্যালয় সহ সরকারের সংশ্লিষ্টরা এটা খতিয়ে দেখবেন, দেখে ভবিষ্যতের জন্য এই ধরনের ঘটনা না ঘটে সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এখন আপনি ধরেন এই যে ছাত্রদের এই ঘটনাটি ঘটলো, কোনো পুলিশ কিন্তু সেখানে যায়নি। অপ্রয়োজনীয় পুলিশ গিয়ে আমরা 15 তারিখে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীদের সহযোগী হিসাবে বৈষম্য বিরোধী ছাত্রদের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে। আজকে যখন প্রয়োজন তখন পুলিশ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাবে না। আপনি জেনে আশ্চর্যান্বিত হবেন যে কয়জন গ্রেপ্তার হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাদেরকে গ্রেপ্তার করেছে মানে তাদেরকে আটক করেছে ছাত্ররা, প্রক্টোরিয়াল টিমের মাধ্যমে তাদের কাছে পুলিশে হস্তান্তর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তো এই যে একটা অবস্থা, একদিকে খুনি চক্র একটা যারা এই খুন হত্যাকাণ্ড ঘটিয়েছে, আবার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবেকবান শিক্ষার্থীরা তাদেরকে গ্রেপ্তার করে মানে তাদেরকে আটক করে প্রক্টোরিয়াল টিমের মাধ্যমে পুলিশের কাছে সুপার্দ করেছে। পুলিশ সেখানে যায়নি। রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ যখন অপ্রয়োজনীয় ছাত্রদের বিরুদ্ধে মানে লাঠিয়াল বাহিনী হিসেবে তারা যেতে পারে না, আমরা বলতেছি যে এই যে সম্প্রতি ঘটনাটার যেটা হলো সেটা যে তখন যে তারা ছাত্রদের ভিন্নমত দমনের জন্য যেতে পারেন, আজকে রাষ্ট্রের প্রয়োজন যখন হয়েছে তখন তারা যাবেন না। তো এইগুলো আমাদেরকে বিচার বিবেচনা করতে হবে। অপরাধ যেখানে সংগঠিত হবে সেই অপরাধ যদি তৎপরতা মানে রোধ করার জন্য বা অপরাধীদেরকে আইনের কাছে সোপর্দ করার জন্য দায়িত্বশীলরা সেই ভূমিকাটা পালন করবেন, সেটাই আমরা চাই। এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা হয়েছে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা যেটি হয়েছে, এটাকে আমরা কোনোভাবেই যৌক্তিক বলে মনে করি না, কোনোভাবে মনে করি না। আবার এই দুটো ইনস্ট্যান্স দিয়েই একেবারে দেশের অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সেটাও আমি বলতে রাজি না। আমরা মনে করি যে একটা পরিবর্তিত বাস্তবতায় এই যে পরিস্থিতিটি হয়েছে, সরকার এখনও এটা আমাদের প্রত্যাশিত ছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সরকারের কাছ থেকে আরও কার্যকর ভূমিকা আমরা পালন করব। বিগত সরকারের আমলের কোনো দৃষ্টান্ত দিয়ে আমাদের এই ব্যর্থতাকে আমরা বা এই ইয়ারটাকে আমরা মানে কি বলবো যে যৌক্তিক প্রমাণ করতে চেষ্টা করব না। কিন্তু আমরা মনে করি যে এখনও সময় চলে যায়নি, আমাদের হতাশ হওয়ার কিছু নেই। আমরা বিশ্বাস করতে চাই যে এত রক্তের বিনিময়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এত ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র থাকবে এবং পতিত যারা আছেন তাদের আমরা ফোনালাপও শুনেছি যে দেশকে অস্থিতিশীল করার জন্য প্রচেষ্টা থাকছে। আপনি দেখেন রাঙ্গামাটিতে বা পার্বত্য অঞ্চলে যে ঘটনাটা ঘটেছে সেটাও খুব অনাকাঙ্ক্ষিত। আমি এখানে আসার আগে দেখেছি প্রধান উপদেষ্টার দপ্তর থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে এবং সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সরকার সর্বাত্মক চেষ্টা করে জনগণের কাছ থেকেও সহযোগিতা প্রত্যাশা করছে। তো আমরা মনে করি যে দেশের একটা বৃহত্তর কল্যাণে দেশের আপামর জনসাধারণ যারা আছেন তারাও এই সরকারের পাশে এসে দাঁড়িয়ে আমাদের সমস্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তারাও সহযোগিতা করবে। আসবো আপনার কাছে। আমি একটু এম এ আজিজ আপনার কাছে আসতে চাই।
গত 15 বছরে প্রশাসন বলি, ব্যবসা বাণিজ্য, আইন শৃঙ্খলা বাহিনী সর্বত্র আসলে একটি দলীয় লেজুর বৃত্তির কথা আমরা শুনেছিল। সেক্ষেত্রে আসলে শৃঙ্খলা আসলে কতটা ফিরছে, বিশেষ করে প্রশাসন যদি বলি বা আইন শৃঙ্খলা বাহিনী, সেই সব ক্ষেত্রে 1.5 মাস সরকারের, এটি কি শৃঙ্খলা ফেরাতে কম সময় কিনা? 13 বছরে এই সমাজটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে। একটি ব্যক্তি নাই, হয় টেবিলের ওপারে আছে, না হলে এপারে আছে। কিন্তু ব্যবসা বলেন, শিক্ষক বলেন, সাংবাদিক বলেন, সর্বত্র তাদের আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন বণিক বার্তায় ছাপা হয়েছে। সচিব এবং সিনিয়র সচিব 95% হলো আপনার এই স্বৈরাচারী সরকারের অনুগত ছিল, মানে ডাইরেক্ট হেল্পিং হ্যান্ড ছিল। হ্যাঁ, তো তারা তো এখন অন্তর্বর্তীকালীন সরকারও দেখি তাদেরই তো পছন্দ করতেছে। খেয়াল করে দেখেন, অনেক জায়গায় তাদেরকে বসাচ্ছে। এই যে 5% আছে, এর ভিতরে আপনি ধরেন অনেকে তো রিটায়ার করে গেছে। এই সরকারের 25 বছরের আগে তো রিটায়ার করে তারা যদি সবল থাকে, সুস্থ থাকে, তাদেরকে আপনার কন্ট্রাক্টে আইনে সিনিয়র পজিশনে তো বেশি লোক দরকার নাই, দরকার জুনিয়র পজিশনে। ধরেন পুলিশ, ধরেন তারা ট্রমায় ভুগুক অথবা যে অপরাধ করেছে, এতে তারা তো ওই ড্রেস নিয়ে বাইরেই বেরোতে পারে না, ব্যাপারটা ওইরকম হয়ে গেছে, অনেকটা কেটে গেছে। তো এখন প্রথমেই যেটা করতে পারতো, ধরেন এই যে বৈষম্য বিরোধী ছাত্র যে আন্দোলনটা করছে, এদের ভিতরে তারা এসএসসি পাস আছে, এইচএসসি পাস আছে, তাদেরকে শর্ট ট্রেনিং দিয়ে পুলিশ বানায় ফেলতে পারতো, অনেক গ্যাপ দূর হয়ে যেত, করতে পারতো। কিন্তু হয়তো এই জন্যে বলছি যে এখন যেটা হয়েছে, ধরেন এটা তো আপনার ধরেন 16 বছরে তৈরি হয়েছে, 16 দিনে তো এটা সমাধান হবে না, এটা টাইম দিতে হবে। আস্তে আস্তে প্রশাসন সব জায়গায় যেসব এ ধরনের যে ব্যবসায়ী, কোন ব্যবসায়ীটা বড়, যতগুলো ব্যবসায়ী আছে, আমরা আগে 22 পরিবারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করছি, হ্যাঁ, এখন তো মাত্র এটা ঠেকছে 9 থেকে 10টা বিজনেস হাউস। তারাও যদি একজোট বাঁধে, তার দেশে দুর্ভিক্ষ লাগাই দিতে পারে। এখন প্রধানমন্ত্রী মৃত্যুর পরেও সমর্থন দিবে। হ্যাঁ, তো এই ব্যবসায়ীদেরকে তো আপনি, তারা তো সবাই ক্রাইম করছে, একজনও বাদ নেই, তাদেরকে তো সব একে একে বিচারের আওতায় আনতে হবে। যত বড় হোক ছোট হোক, সবাইকে বিচারের আওতায় আনতে হবে। আমার বক্তব্য এই যে আন্দোলনে মূলত মানবিক বাংলাদেশ, আইনের শাসন, সুশাসন, বৈষম্যহীন সমাজ, এইটাতে অবিচল থাকতে হবে। সরকারকেও থাকতে হবে, রাজনৈতিক দলগুলোকেও থাকতে হবে। এতে যতটুকু সময় লাগে সে সময়টা দিতে হবে। এত অস্থির হলে দেশটা বিনির্মাণ করা যাবে না। তো এখন ধরেন ইউনিভার্সিটির কাণ্ডগুলো, আমার কাছে কয়েকটা প্রশ্ন, যে ইউনিভার্সিটির ধরেন পুলিশ আসলো না, হ্যাঁ, ওখানে তো ধরেন প্রভোস্ট আছে, প্রক্টর আছে, সমন্বয়কারীরা আছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আছে। ঢাকা ইউনিভার্সিটির ছেলেটাকে হত্যা করলো, আগে মারলো, তারপর তাকে ভাত খেতে দেওয়া হয়েছে, খাবার কেমন হয়েছে জিজ্ঞেস করছে, ও বলছে খাবার ভালো হয়েছে। তারপর আবার পিটিয়ে তাকে 4 ঘন্টা ব্যাপী পিটিয়ে তাকে মেরে ফেললো। ধরেন পুলিশ বিধ্বস্ত, পুলিশ আসলো না। এই যে ইউনিভার্সিটির এখন তো পরিবর্তিত অবস্থা, এখন তো ইচ্ছে করলে ওখানে তো ছাত্রলীগ নাই, ওখানে তো হেলমেট বাহিনী নাই। তো এই প্রশাসন যদি দাঁড়ায় পড়তো বা এই আমি যেটা বললাম, তাহলে তো ছেলেটার জীবন বাঁচত। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আগের তো রেকর্ড আছে, 7 থেকে বেড়েছে। যে ছেলেকে হত্যা করা হয়েছে সে ছেলে ছাত্রলীগের, সত্য, সেখানে একজন সমন্বয়কারীকেও আইডেন্টিফাই করা হয়েছে। হ্যাঁ, এখন কার পরিচয় অন্তর্নিহিত কে জানি না। আর যে ছেলেকে মারা হয়েছে সে কিন্তু ওখানের মাদক ব্যবসায়ী, নানান রকম অপকর্মের সাথে জড়িত, তার বাড়ি ওখানে, তাকে মেরেছে। তারপরে আবার যখন বৈষম্য বিরোধী আন্দোলন, তাদের বিরুদ্ধেও সে সমস্যা তৈরি করছে। সুতরাং নানান কারণে তাকে মেরে ফেলছে। কিন্তু আমার কথা হলো হত্যা ইজ হত্যা, ওইটাও ঠেকানো যেত, সারা রাত ধরে পিটিয়ে মারছে, এটাও ঠেকানো যেত, জীবন রক্ষা করা যেত। আমার কথা হচ্ছে অন্যের ঘাড়ে নষ্ট। ইউনিভার্সিটির প্রফেসর এখন কোনো ইউনিভার্সিটিতে নাই যে হেলমেট বাহিনী নামতে পারবে। সেখানে জীবন যদি ইউনিভার্সিটির ভিতরে কোনো ছাত্রর বা শিক্ষকের বা প্রশাসনের কোনো লোকের জীবন যায় বা সমস্যা তৈরি হয়, তাদের দায়িত্ব তাদেরকেও শেয়ার করতে হবে। আপনি বলেন তো, এতগুলো আমি বললাম, কেউ কি এই হত্যার দায়িত্ব নিছে? নিশ্চয়ই দায়িত্ব কাউকে না কাউকে নিতেই হবে। আমাদের একটু বিরতিতে যেতে হবে, বিরতি থেকে আবার নিশ্চয় আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচে আরো একটি বিরতি, ফিরবে একটু পর, সঙ্গেই থাকবেন।
দেশ সন্ধ্যা আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। ডক্টর সিদ্দিকুর রহমান খান স্যার, আপনার কাছে আসতে চাই। আসলে আপনি বলছেন যে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে, সংস্কার সহ নানান ইস্যু রয়েছে, এবং গণপ্রত্যাশা আসলে কতটা পূরণ হবে? আচ্ছা, গণপ্রত্যাশার কথা আমরা বলছি, পারদটা অনেক বেশি। গণপ্রত্যাশা সব কিছু পূরণ করার দায়িত্ব এই সরকার পালন করতে পারবে না। আমরা যেটা মনে করি যে অগ্রাধিকার ভিত্তিতে আমাদের একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মতো প্রয়োজনীয় যে কার্যক্রমগুলো আছে সেটা আমরা আইন শৃঙ্খলা রক্ষা থেকে, পুলিশ থেকে শুরু করে নির্বাহী বিভাগ, বিচার বিভাগে, এবং সেইগুলোর জন্য অগ্রাধিকার ভিত্তিক কিছু কর্মসূচি কিছু প্রণয়ন করে সেইগুলো সংস্কার করাটা সরকারের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ হবে এবং কাজ করা হবে। এই সরকার 3 ধরনের কর্মসূচি হাতে নিতে পারে সংস্কারের। একটা হলো যে স্বল্পমেয়াদী এবং অগ্রাধিকার ভিত্তিক, মধ্যমেয়াদী, সেইগুলো তারা কিছু করে যাবে। আর দীর্ঘমেয়াদী একটা সংস্কার পরিকল্পনা তারা প্রণয়ন করে যাবেন, যেটা জনগণের ম্যান্ডেট নিয়ে যে নির্বাচিত সরকার আসবেন তারা সেইগুলো তাদের মতো করে বাস্তবায়ন করবেন। তবে যেটা আমাদের কাছে সবচেয়ে বড় যেটা এখন, সেটা হলো এই যে আপনি জনপ্রত্যাশা বলেন আর যাই বলেন, আপনি যত সংস্কার কর্মসূচি বলেন না কেন, একটা জবাবদিহিমূলক সরকার যদি প্রতিষ্ঠিত না হয়, জনগণের ভোটে যদি নির্বাচিত, তাহলে কোনো কিছুই সংস্কার চূড়ান্ত বিচারে সেইগুলো বাস্তবায়ন করা হবে না, এবং এর মাধ্যমে দেশ দীর্ঘমেয়াদী কোনো সুফল ভোগ করতে পারবে না। ফলে এই যে সরকার সংস্কার কমিশনগুলো গঠন করেছে, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সেক্টরের তারা কোনো কমিশন গঠন করে নাই, সেটা হলো শিক্ষা সংস্কার। আমাদের দেশের, এই দেশের মানুষের দীর্ঘদিন ধরে, গত ধরেন এক যুগ ধরে শিক্ষা ব্যবস্থা যে গিনিপিগের মতো শিক্ষার্থীদের নিয়ে যেত পরীক্ষা নিরীক্ষা হয়েছে, এবং আমাদের শিক্ষা ব্যবস্থাটাকেও শেষ করে দেওয়া হয়েছে। এবং যে ছাত্ররা এই আন্দোলন করেছেন, সেই ছাত্ররা যে শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত, সেটা এখনও কোনো কমিশন গঠিত হয়নি, সেটিও করবেন। এবং আমরা মনে করি সরকার অগ্রাধিকার ভিত্তিতে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হওয়ার জন্য যতগুলো প্রয়োজনীয় উপযোগী পরিবেশ সংস্কার দরকার আছে, সেইগুলো করে তারা একটা নির্বাচিত সরকার, যারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসবেন, তাদেরকেই এই রাষ্ট্র কাঠামোটা পুরোপুরি মেরামত করার দায়িত্বটা তাদের উপরই ন্যস্ত করবেন। এটাই আমাদের প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ। আমরা এম এ আজিজ আপনাকে দিয়ে শেষ করতে চাই। আসলে ছাত্র জনতার সরকার, অন্তর্বর্তী সরকার, গণ অভ্যুত্থানের সরকার গণপ্রত্যাশা কতটা পূরণ করতে পারবে? দেখেন, এটা তো প্রত্যাশা যেটা বললাম, যে মূল সামারিটা হচ্ছে একটা মানবিক সরকার। এটা এই দেশ থাকা পর্যন্ত, শেষ দিন পর্যন্ত এটার কাজ করতে হবে। মানবিক বাংলাদেশ, এটার তো আনএন্ডিং। সুতরাং সুশাসন, আইনের শাসন, বৈষম্য, এগুলোর পথ তৈরি করে দিয়ে যেতে পারে। ধরেন এই যে করতেছে তো সরকার, পাচার হওয়া অর্থ ফিরে আনা, চেষ্টা করা, দুর্নীতি কমানো, দুর্নীতি, ধরেন এই যে পুলিশ দুর্নীতিতে 1 নম্বর হয়, এখন তো পুলিশ নিজের থেকেই দুর্নীতি করতেছে না, দুর্নীতি যাতে আবার চারা না দেয় সেটা দেখতে হবে। বিশেষ করে অলিগার যেগুলি আছে বাংলাদেশে, তাদেরকে আপনার সুশাসনের মধ্যে, অর্থাৎ আইনের শাসনের মধ্যে আনতে হবে। যা ইচ্ছে তাই করে টাকা পাচার করবা, টাকা রোজগার করবে, তা হবে না। তো এই জন্যই আমি বলছি যে আমি সিদ্দিকী ভাইয়ের সাথে একমত। আমি আগেও বলেছি, অন্তর্বর্তীকালীন সরকার যেটুকু একটা নিরপেক্ষ নির্বাচন হওয়ার জন্য প্রয়োজন, যেটুকু সংস্কার, এটা করে নির্বাচন দিয়ে তাদের সাথে ক্ষমতা দেওয়া দরকার। এতে প্রত্যাশা পূরণ হবে কিনা আমি জানি না। কারণ হচ্ছে যে এই জন্যে আমি বলি যে এই ছাত্ররা ভ্যানগার্ড হিসেবে থাকতে হবে, তাছাড়া কিন্তু পিছলে যেতে পারে। যেমন উদাহরণ দেই, হোসেন মোহাম্মদ এরশাদের পতনের আগে 3 জোটের রূপরেখা হয়েছিল। এটা সব তখনকার সব দল ছিল, কেউ মেনেছে, কেউ মানে নেই। এখন আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিতরে ছেড়ে দিলেন। হ্যাঁ, যদি যে সরকারের দায় সে যদি মানে না, কি করবেন? এই জন্যে বলছি যে রিস্ক আছে, আমাদের রিস্ক আছে। এই জন্যে আমি আগেও বলছিলাম যে রাজনৈতিক দলগুলোর ভিতরেও তো সংস্কার হওয়া দরকার ছিল। সবচেয়ে ভালো হতো যদি এইগুলোকে সংবিধানের ভিতরে অন্তর্ভুক্ত করে গ্রেটার ইয়েতে আইন করে এটাকে যদি আবদ্ধ করে দেওয়া যেত, তাহলে অন্তত চিৎকারটা জোরে করে দেওয়া যেত। এখন যদি সব সরকারের, আমি তো দেখেন সবাই সংস্কার চায়, একটা রাজনৈতিক দল বলছে যে তার পার্টির ভিতরে সংস্কারটা হোক, করা উচিত, করে নাই তো। এই জন্যই আমি বলছি রিস্ক থাকবে, এটা চলমান, চলতে থাকবে। এই দেশ যতদিন থাকে সংস্কার ততদিন চলতে হবে। মানবিক বাংলাদেশ আমরা চাই, বৈষম্যহীন সমাজ আমরা চাই। এর জন্য আমাদের মুক্তিযুদ্ধ করেছি, জীবন দিয়েছি, এটা চলমান থাকবে। অসংখ্য ধন্যবাদ এম এ আজিজ, ডক্টর সিদ্দিকুর রহমান খান, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা আজ এখানে শেষ করতে হবে। আবারও দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।